এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম জিএসটি নিয়ে। জিএসটি কি, জিএসটির ফুল ফর্ম কি, জিএসটি কবে কবে চালু হয়েছে, বা গুডস কি, সার্ভিস কি, ট্যাক্স কি, এটসেট্রা। তো আজকে আমরা আলোচনা করব এভ্যালুয়েশন অফ জিএসটি আর জিএসটি রেজিস্ট্রেশন নিয়ে। তো প্রথমে আমরা আসি এভ্যালুয়েশন অফ জিএসটি। এভ্যালুয়েশন অফ জিএসটি মানে কি? জিএসটির বিবর্তনবাদ, মানে জিএসটি আমাদের দেশে কবে চালু হয়েছে, বা আমাদের দেশ কত নম্বর দেশ, বা জিএসটি আগে কতগুলো দেশে আছে, এই সমস্ত কিছু বিষয়গুলো আমরা জানব। তো প্রথমেই দেখি যে জিএসটি ইজ অলরেডি অ্যাডপ্টেড ইন 165 countries and India joins the club as 166 country. The journey of GST started in the year 2000. তো এখানে প্রথমে বলি জিএসটি হচ্ছে আমাদের দেশের আগেও পুরো ওয়ার্ল্ডে 165টা দেশে জিএসটি চালু আছে বা জিএসটিকে গ্রহণ করেছে 165টা দেশ। আর আমাদের ইন্ডিয়া সেই জায়গায় জয়েন করেছে 166 নম্বর দেশ হিসেবে, মানে 166 নম্বর কান্ট্রি হিসেবে ইন্ডিয়া জিএসটি ট্যাক্সটা চালু করেছে। দ্য জার্নি অফ জিএসটি স্টার্টেড ইন দ্য ইয়ার 2000, মানে আমাদের ইন্ডিয়াতে জিএসটির যে জার্নি সেটা স্টার্ট হয়েছিল 2000 সালে। দ্য ক্রিটিক্যাল জিএসটি মাইলস্টোনস অ্যাজ ফলোস, মানে এইখানে তার একটা মাইলস্টোন দেওয়া আছে। তো দেখো এরকম, এটা হচ্ছে আমাদের মাইলস্টোন। এটা যদিও ততটা মানে দরকারি নয়, সেই জন্য আমি এটা বলছি না। এরপরে চলে আসছি রেজিস্ট্রেশন। হাইলাইটস অফ জিএসটি। হাইলাইটসে কি আছে? কমন থ্রেশহোল্ড লিমিট অ্যাক্রস দ্য কান্ট্রি, মানে পুরো কান্ট্রিতে বা পুরো দেশে একই রকম থ্রেশহোল্ড লিমিট। থ্রেশহোল্ড লিমিট মানে হচ্ছে সীমা বা সীমানা। কিসের সীমানা? ট্যাক্সের সীমানা। বা একজন যে জিএসটি রেজিস্ট্রেশন করবে তার যে ক্রাইটেরিয়া, সেটাকেই বলা হবে থ্রেশহোল্ড লিমিট। ঠিক আছে? তো আমরা প্রত্যেকেই জানি যে পুরো দেশে এখন একটাই ট্যাক্স, একই রকম ট্যাক্সের স্ট্রাকচার, একই রকম ট্যাক্স পার্সেন্টেজ। সেই জন্য আমরা জিএসটির ক্ষেত্রে বলতেই পারি যে পুরো ইন্ডিয়াতে বা পুরো কান্ট্রিতে কমন থ্রেশহোল্ড লিমিট আছে। আচ্ছা, তারপরে আছে কন্টিনিউটি অফ ট্যাক্স ক্রেডিট অ্যাক্রস দ্য সাপ্লাই চেইন টিল ইট রিচেস দ্য কনজিউমার, মানে কনজিউমার পর্যন্ত কোনো জিনিস পৌঁছানো পর্যন্ত যে সাপ্লাই চেইন থাকবে সেটা পুরোটাই কি হবে? ট্যাক্স ক্রেডিট পেতে থাকবে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে আলটিমেটলি ট্যাক্সটা পে করে কনজিউমার, কিন্তু তার ওপরের লেভেলে যারা থাকে তারা ট্যাক্স পে করলেও তারা ট্যাক্সটা আবার ফেরত পেয়ে যায়। তো ট্যাক্সটা যে তারা ফেরত পায় সেটাই হচ্ছে ট্যাক্স ক্রেডিট। তো ইনপুট ট্যাক্স ক্রেডিট এইটা হচ্ছে একটা আলাদাই পার্ট, এটা আমরা পরে আরেকটা ক্লাসে জানবো ভালো করে ডিটেইলসে। এখন আমি ডিটেইলসে যাচ্ছি না, তবে শুধু তোমরা এইটুকু মনে রাখো যে ট্যাক্স পে করে হচ্ছে কনজিউমার, আর কনজিউমার পর্যন্ত পৌঁছাতে যত জনের মাধ্যমে আসে, যে সাপ্লাই চেইন একটা তৈরি হয়, তারা প্রত্যেকেই ইনপুট ট্যাক্স ক্রেডিট পেয়ে যায়। আচ্ছা, তারপর 3 নম্বরে হচ্ছে প্যান বেসড রেজিস্ট্রেশন, মানে আমাদের জিএসটির যে রেজিস্ট্রেশনটা হয় সেটা হচ্ছে প্যান কার্ডের ওপরে বেস করে। ঠিক আছে? তারপরে আসছে এলিমিনেশন অফ ট্যাক্স ক্যাসকেডিং এফেক্ট ইন দ্য সাপ্লাই চেইন, মানে সাপ্লাই চেইনের মধ্যে যে ক্যাসকেডিং মানে ট্যাক্স ক্যাসকেডিং এফেক্ট যেটা, সেটা এলিমিনেশন হয়ে গেছে। কারণ আগে অনেক রকমের ট্যাক্স দিতে হতো, আমাদের অনেক প্রবলেম হতো, কিন্তু এখন জিএসটি একটাই ট্যাক্স, একই পার্সেন্টেজ, কোনো প্রবলেম নেই। পুরো সাপ্লাই চেইন একই ট্যাক্স পার্সেন্টেজ হিসেবে চলে আসবে। সেই জন্য কি হচ্ছে, ট্যাক্স ক্যাসকেডিং যে এফেক্টটা সেটা এলিমিনেশন হয়ে গেছে। দেন সাপ্লাই। সাপ্লাই মানে কি? সেটা বিক্রি করাও হতে পারে, কেনাও হতে পারে। ইনওয়ার্ড সাপ্লাই মানে হচ্ছে পারচেস, আউটওয়ার্ড সাপ্লাই মানে সেলস। তো যাই হোক না কেন, আমাদের পুরো জিএসটি যে ট্যাক্স স্ট্রাকচারটা সেটা পুরোটাই সাপ্লাইয়ের উপরে নির্ভর করে। আচ্ছা, দেন হচ্ছে ভ্যালুয়েশন মেথড ব্রডলি অ্যাজ ট্রানজ্যাকশন ভ্যালু, মানে ভ্যালুয়েশন যে মেথডটা সেটা পুরোটাই আমাদের ট্রানজ্যাকশন ভ্যালুর উপরে নির্ভর করে আছে। কারণ ট্রানজ্যাকশনের যে ভ্যালুটা হবে তার উপরেই আমাদের জিএসটিটা ক্যালকুলেট হবে। সেই জন্য এখানে বলা হয়েছে ভ্যালুয়েশন মেথড ব্রডলি অ্যাজ ট্রানজ্যাকশন ভ্যালু। তারপর আছে ব্রাঞ্চ ট্রান্সফার ট্যাক্সেবল অ্যান্ড ক্রেডিট এলিজিবিলিটি,
মানে আমাদের যদি একটা মেন ব্রাঞ্চ থাকে আর যদি কিছু সাব ব্রাঞ্চ থাকে, সেই সময় আমি মেইন ব্রাঞ্চ থেকে যদি সাব ব্রাঞ্চদের কিছু জিনিস ট্রান্সফার করি, মানে ব্রাঞ্চ ট্রান্সফার করি, সেক্ষেত্রে আমি ট্যাক্সের যে পার্টটা থাকবে বা আমি যে ট্যাক্সটা পে করব সেটা আমি ক্রেডিট পেয়ে যাব, মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট আমি সেটা পেয়ে যাব। আচ্ছা, তারপরে কি আছে, ট্যাক্স ক্রেডিট এলিজিবিলিটি অন ইনওয়ার্ড সাপ্লাই অফ গুডস সার্ভিসেস ফর ইন্টার স্টেট ট্রানজ্যাকশন। মানে আমি যদি স্টেটের বাইরে থেকেও কোনো গুডস বা সার্ভিস পারচেস করি, সেক্ষেত্রেও আমি ট্যাক্স ক্রেডিট পাবো, মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট আমি সেক্ষেত্রেও পাবো। ইনওয়ার্ড সাপ্লাই মানে আগেই বললাম পারচেস, আর ইন্টার স্টেট মানে হচ্ছে আদার স্টেট। এরপরে আসছি রেজিস্ট্রেশন। রেগুলার ডিলারদের ক্ষেত্রে জিএসটি রেজিস্ট্রেশনের কিছু ক্রাইটেরিয়া আছে। সেটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি স্টেটস হুজ অ্যাগ্রিগেট টার্নওভার এক্সিডস 10 লাখ, তাদেরকে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন করাতে হবে। আর হচ্ছে রেস্ট অফ ইন্ডিয়া হুজ অ্যাগ্রিগেট টার্নওভার এক্সিস্টস 20 লাখ, তাদেরকেও রেগুলার ডিলারে মাস্ট রেজিস্ট্রেশন করাতে হবে। এবার বলে রাখি, এটা যখন জিএসটি চালু হয়েছিল তখনকার নিয়ম হিসেবে। এখন কিন্তু এই 10 লাখ আর 20 লাখ এই সংখ্যাটাকে চেঞ্জ করা হয়েছে। কিরকম? এখন করা হয়েছে স্পেশাল ক্যাটাগরি স্টেটের জন্য করা হয়েছে 20 লাখ, আর রেস্ট অফ ইন্ডিয়ার জন্য 40 লাখ। এবার বলে রাখি স্পেশাল ক্যাটাগরি স্টেটস কোনগুলো। যে সমস্ত স্টেটসগুলো হিল সাইডেড স্টেট, তাদেরকে বলা হয় স্পেশাল ক্যাটাগরি স্টেট। আর সেই সমস্ত স্টেট বাদ দিয়ে বাকি যে স্টেটগুলো রয়েছে সেগুলো বলা হবে রেস্ট অফ ইন্ডিয়া। এখানে লেখা আছে স্পেশাল ক্যাটাগরি স্টেটস: অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, আসাম, মেঘালয়, সিকিম, জম্মু অ্যান্ড কাশ্মীর। তো বলে রাখি যে এদের এগ্রিগেট টার্নওভারটা কম কেন? কারণ এই সমস্ত এলাকায় বা এই সমস্ত রাজ্যে বিজনেসটা ততটা ভালো হয় না যতটা আমাদের সমতল এলাকায় হয়। পাহাড়ি এলাকায় বিজনেসটা একটু কম হয়, সেই জন্য এদের মানে ক্রাইটেরিয়াটাও কম। তো এটা 20 লাখ হবে, স্পেশাল ক্যাটাগরি স্টেটস এর জন্য 20 লাখ, আর রেস্ট অফ ইন্ডিয়া 40 লাখ। তো এই ক্রাইটেরিয়াটা যখনই কেউ পার করবে তখনই তাকে ম্যান্ডেটরি রেগুলার ডিলার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, এরপরে চলে আসছি threshold limit. This means that day a dealer crosses rupees 10 lakh or 20 lakh turnover, he is registered and needs to start charging GST, is eligible to claim input tax credit. তো যাই হোক, আবারও বলে রাখি, এইখানে যে 10 lakhs or 20 lakhs আছে, এই দুটো চেঞ্জ হবে, এই দুটো হবে 20 lakhs or 40 lakhs। মানে আমরা এভাবে বলতে পারি যে যেদিনই কোনো একজন ডিলার, সেটা যদি স্পেশাল ক্যাটাগরি স্টেট হয় তাহলে 20 লাখ, আর যদি স্পেশাল ক্যাটাগরি স্টেট না হয় তাহলে 40 লাখ, এই অ্যামাউন্টটা ক্রস করবে, মানে টার্নওভারে এই অ্যামাউন্টটা ক্রস হবে, সেদিন থেকেই সেই ব্যক্তিটিকে জিএসটিতে রেজিস্টার করতে হবে এবং জিএসটি চার্জ দিতে হবে। এবং এর ফলে কি হবে, এলিজিবল টু ক্লেম ইনপুট ট্যাক্স ক্রেডিট, মানে সে এলিজিবল হবে ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য। যদি সে না রেজিস্টার করে তবে সে ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে। আচ্ছা, অল এক্সিস্টিং ডিলার্স রেজিস্টার উইথ এনি অফ দ্য কারেন্ট লস, ভ্যাট, এক্সাইজ ডিউটি, এসটি, উইল অলসো বি রিকোয়ার্ড টু বি রেজিস্টার্ড আন্ডার জিএসটি বাই ডিফল্ট। মানে এটাই বলতে চাইছি যে যারা আগে থেকে কোনো একটা ট্যাক্স ব্যবস্থাতে রেজিস্টার করে রেখেছে, মানে যেরকম ভ্যাট, এক্সাইজ, সিএসটি বা এসটি, যা এরকম যা কিছু হতে পারে, এগুলো ট্যাক্সে যদি আগে থেকে রেজিস্টার করা থাকে তাহলে তাদের রেজিস্ট্রেশনটা বাই ডিফল্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি তাদের রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। তারপরে দ্য টার্নওভার কনসিডার্ড হেয়ার ইজ অ্যাগ্রিগেট প্যান ইন্ডিয়া টার্নওভার অফ এ বিজনেস এন্টিটি অ্যান্ড নট স্টেট ওয়াইজ। টার্নওভার এগ্রিগেট ইনক্লুডস, তো যাই হোক, এখানে বলতে চেয়েছে যে
টার্নওভার যেটা, সেটা শুধু স্টেট ওয়াইজ নির্ভর করবে না, সেটা পুরো ইন্ডিয়াতে তার বিজনেসে যতটা টার্নওভার হবে সেটাকেই বলা হবে অ্যাগ্রিগেট টার্নওভার। আবার অ্যাগ্রিগেট টার্নওভার বলতে এখানে বুঝিয়েছে যে ট্যাক্সেবল সাপ্লাই, এক্সাম সাপ্লাই, জিরো রেট সাপ্লাই। ট্যাক্সেবল সাপ্লাই মানে যে সমস্ত সাপ্লাইয়ের ওপরে আমাদের ট্যাক্স লাগে। এক্সেম্পট মানে যে সমস্ত সাপ্লাইয়ের ওপরে ট্যাক্স লাগতো কিন্তু কোনো কারণবশত সেইটাতে এখন ট্যাক্স লাগছে না বা সেটাতে ছাড় দেওয়া হয়েছে। আর জিরো রেটেড মানে যে সমস্ত জিনিসের ওপরে আমার ট্যাক্স লাগে না। তো এই সব কিছু মিলিয়েই কিন্তু যে অ্যামাউন্টটা হবে সেটাকেই বলা হবে অ্যাগ্রিগেট টার্নওভার। এমন নয় যে যে অ্যামাউন্টের ওপরে আমার ট্যাক্স লাগছে সেটাই হচ্ছে আমার অ্যাগ্রিগেট টার্নওভার। অ্যাগ্রিগেট টার্নওভার মানে সমস্তটা হিসেব করে যা হবে তাই, মানে সেটা জিরো রেটেড হতে পারে, এক্সেম্পট হতে পারে বা ট্যাক্সেবল হতে পারে। আচ্ছা, এরপরে আমরা আসছি রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন কয়েক রকমের হয়, যেরকম প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অ্যামেন্ডমেন্ট অফ রেজিস্ট্রেশন। অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সংশোধন, ঠিক আছে। এবার রেজিস্ট্রেশন সংশোধন আমাদের করতে হয় কিরকম, যদি আমাদের কোনো রেজিস্ট্রেশনে ভুল হয় কিংবা যদি আমাদের বিজনেসের কোনো কিছু চেঞ্জ করতে চাই, নাম চেঞ্জ করি কিংবা যদি মোবাইল নাম্বার চেঞ্জ করি বা ঠিকানা চেঞ্জ করি, তো এই সমস্ত ক্ষেত্রে কি হয়, আমাদেরকে অ্যামেন্ডমেন্ট করতে হয়, রেজিস্ট্রেশনের অ্যামেন্ডমেন্টের দরকার। তারপরে কি আছে ক্যান্সেলেশন অফ রেজিস্ট্রেশন, মানে রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে হয় কি। তো রেজিস্ট্রেশন অনেক রকম ভাবে ক্যান্সেল হয়। যদি কোনো বিজনেসম্যান তার রেজিস্ট্রেশনটা না রাখতে চায় তাহলে সে নিজে থেকেই সেটাকে ক্যান্সেল করতে পারে, কিংবা গভর্নমেন্টও রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দিতে পারে। কারণ কেউ যদি ট্যাক্সের ক্ষেত্রে কোনো কারচুপি করে বা কোনো রকম চুরি করার চেষ্টা করে বা কোনো ভুল করে, সেক্ষেত্রে গভর্নমেন্ট তার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দিতে পারে। অথবা কেউ যদি একটানা 3 মাস ট্যাক্স রিটার্ন না করে তাহলেও তার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, তারপরে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন, মানে কিছু রেজিস্ট্রেশন আছে যাদেরকে ম্যান্ডেটরি করতেই হয়। কিরকম, যাদের এগ্রিগেট টার্নওভার 40 লাখের বেশি হয়ে গেছে তাদেরকে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন করাতেই হবে। অথবা যাদের প্রথমেই কোনো ট্যাক্সের রেজিস্ট্রেশন করা আছে, যেরকম ভ্যাট, সিএসটি, এক্সাইজ ডিউটি এটসেট্রা, এই ট্যাক্সগুলোতে যদি তাদের রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তাদেরকে কিন্তু ম্যান্ডেটরি জিএসটিতে রেজিস্ট্রেশন করাতেই হবে। এটা হচ্ছে রেজিস্ট্রেশন গেল। আর একটা কি, রেজিস্ট্রেশন মাইগ্রেশন, মানে আমরা রেজিস্ট্রেশনটাকে কিভাবে মাইগ্রেশন করব বা মাইগ্রেশনের কি কি অপশন আছে। একটা কি অটোমেটিক রেজিস্ট্রেশন। অটোমেটিক রেজিস্ট্রেশনটা কি, আমি আগেই বললাম যে প্রথমে যদি আগের থেকেই কারো কোনো ট্যাক্সে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে জিএসটি আসার পরে তাদের অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে জিএসটিতে। কিরকম, যদি কারো আগের থেকে ভ্যাট এর রেজিস্ট্রেশন করা থাকে তবে তার রেজিস্ট্রেশনটা মাইগ্রেশন হয়ে বা মাইগ্রেট হয়ে জিএসটিতে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর তারপরে কি হচ্ছে ফার্স্ট প্রভিশনাল অ্যান্ড দেন ফাইনাল রেজিস্ট্রেশন। তো এটা কিরকম, যে নতুন করে যদি কেউ রেজিস্ট্রেশন করতে চায় তবে প্রথমে তাকে ফাইনাল রেজিস্ট্রেশনটা দেওয়া হয়। প্রথমে তাকে কি দেওয়া হয়, প্রভিশনাল রেজিস্ট্রেশনটা দেওয়া হয়, তার কিছুদিন পরে তাকে ফাইনাল রেজিস্ট্রেশন দেওয়া হয়। তো এইটাই হচ্ছে রেজিস্ট্রেশনের প্রসেস বা এই ধরনের রেজিস্ট্রেশন গুলো হয়। এখানে প্রসেসটা দেওয়া আছে রেজিস্ট্রেশনের কিভাবে হয়, তো এটা অতটা ইম্পর্টেন্ট না বা আমাদের দরকার নেই, সেই জন্য আমি বলছি না। এরপরে দেখি আর কি আছে। আচ্ছা, ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন, এটা আমরা বলতে পারি যে কাদেরকে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন করতে হবে অথবা ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন করলে আমরা কি কি সুবিধা পাবো বা কি কি কাজ করতে পারবো। তো যাই হোক, প্রথমে দেখি 1 নম্বরে আছে ট্যাক্সেবল পারসন ক্যারিং অন ইন্টারস্টেট সাপ্লাই। মানে ইন্টারস্টেট মানে কি, স্টেটের বাইরে। যদি আমাদের রেজিস্ট্রেশন থাকে তবে আমি ইন্টারস্টেট সাপ্লাই করতে পারবো, মানে স্টেটের বাইরে জিনিস কিনতে পারবো বা স্টেটের বাইরেও সেটা বিক্রি করতে পারবো, সেটা ট্যাক্সেবল হিসাবে। আচ্ছা, তারপরে কি আছে এজেন্ট সাপ্লাইং অন বিহাফ অফ ট্যাক্সেবল পারসন।
আমি যদি কোনো কিছুর এজেন্সি নিতে চাই বা এজেন্ট হতে চাই, সেক্ষেত্রে আমার জিএসটি রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি দরকার। আমার যদি জিএসটি রেজিস্ট্রেশন না থাকে, তাহলে আমি রেজিস্ট্রেশন ইয়ে কোনো কিছুর এজেন্সি নিতে পারবো না বা এজেন্ট নিতে পারবো না। অ্যাজ অ্যান এক্সাম্পল, যাদের গ্যাসের এজেন্সি আছে বা গ্যাসের এজেন্টস, তাদের কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হয় জিএসটি। জিএসটি রেজিস্ট্রেশন না থাকলে তারা কিন্তু গ্যাসের এজেন্সি পাবে না। তারপরে আসছি 3 নম্বরে, ক্যাজুয়াল অ্যান্ড নন রেসিডেন্ট ট্যাক্সেবল পার্সন। ক্যাজুয়াল অ্যান্ড নন রেসিডেন্ট ট্যাক্সেবল পার্সনটা কিরকম? যে যে সমস্ত বিজনেস বছরে সব সময় চলে না বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় সেই বিজনেসটা চলে না, সেগুলো হচ্ছে ক্যাজুয়াল। তো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে আমাদের মালদাতে প্রতি বছরই দেখা যায় যে শীতের সময় বৃন্দাবনী মাঠের কাছে একটা মার্কেট বসে। সেটা কিন্তু সারা বছর থাকে না, বা তারা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও না, বাইরে থেকে আসে। বাইরে থেকে এসে বছরের একটা নির্দিষ্ট সময় 3 থেকে 4 মাস তাদের বিজনেসটা হয়, আবার চলে যায়। তো এই ধরনের বিজনেসগুলোকে বলা হবে ক্যাজুয়াল অ্যান্ড নন রেসিডেন্ট। তো এই ধরনের বিজনেসগুলো করতে গেলেও কিন্তু আমাকে জিএসটি রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি থাকতে হবে, আদারওয়াইজ আমি সেই বিজনেসটা করতে পারবো না। তারপরে কি আছে, ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটর। ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটর বলতে কি, আমার যদি মেইন ব্রাঞ্চ থাকে আর তার আন্ডারে যদি কতগুলো সাব ব্রাঞ্চ থাকে, সেক্ষেত্রে আমি যদি মেইন ব্রাঞ্চ থেকে সাব ব্রাঞ্চগুলোকে সার্ভিস ডিস্ট্রিবিউট করি, সেটাকেই বলা হবে ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটর। তো এইটা আমার তখনই সম্ভব হবে যখন আমার জিএসটি রেজিস্ট্রেশন থাকবে। এক কথায় বলতে পারি যে ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউশনের সুবিধাটা যদি আমি নিতে চাই, তাহলে আমাকে জিএসটি রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি করতে হবে। তারপরে কি আছে, বিজনেস লায়াবল টু পে ট্যাক্স আন্ডার রিভার্স চার্জ। রিভার্স চার্জটা কি? যদি আমরা কোনো জিনিস আনরেজিস্টার্ড ডিলারের কাছ থেকে পারচেস করি, তখন সেটাকে বলা হবে রিভার্স চার্জ। তো এই রিভার্স চার্জটাও আমি তখনই কাজে লাগাতে পারবো বা তখনই সেটা হবে যখন আমার রেজিস্ট্রেশনটা থাকবে। বা আমি যদি রিভার্স চার্জ যে সুবিধাটা নিতে চাই বা রিভার্স চার্জ করতে চাই, সেক্ষেত্রে আমাকে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন করতে হবে। তারপর কি আছে, পার্সনস রেসপন্সিবল টু ডিডাক্ট টিডিএস। মানে যে সমস্ত পার্সন রেসপন্সিবল থাকে টিডিএস ডিডাক্ট করার জন্য বা টিডিএস কেটে নেওয়ার জন্য, তাদেরও কিন্তু ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন জিএসটিতে থাকতে হবে, আদারওয়াইজ সে পার্সন টিডিএস কালেক্ট করতে পারবে না। এক কথায় টিডিএস কালেক্ট করতে গেলে জিএসটি রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। তারপরে আছে সেলার্স অন ই কমার্স প্ল্যাটফর্ম। মানে যে সমস্ত সেলাররা ই কমার্স প্ল্যাটফর্মে সেল করছে। তো ই কমার্স প্ল্যাটফর্ম বলতে কি বুঝি, যে প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়ে বিজনেসটা চলছে। এক কথায় আমরা বলতে পারি ফ্লিপকার্ট, অ্যামাজন বা স্ন্যাপডিল বা ক্লাব ফ্যাক্টরি, এইরকম যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মে যারা সেল করছে তারা হচ্ছে সেলার। ঠিক আছে? তো এই প্ল্যাটফর্মে সেল করার জন্য আমাদের জিএসটি রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি। মোট কথায় ই কমার্স প্ল্যাটফর্মে যারা সেলার হিসেবে কাজ করছে তাদের রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি। জিএসটি রেজিস্ট্রেশন না থাকলে তারা ই কমার্স প্ল্যাটফর্মে সেল করতে পারবে না। তারপরে কি আছে, অনলাইন ইনফরমেশন অ্যান্ড ডেটা রিট্রাইভাল সার্ভিসেস। মানে যারা অনলাইনে ইনফরমেশন কালেক্ট করে বা ডেটা রিট্রাইভাল করে, তাদেরকেও কিন্তু জিএসটি রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। কিরকম? যে অনেকেই কি করে, ডেটা পারচেস করে। যেরকম দেখবেন আমাদের যদি মেল থাকে, ইমেল বা জিমেল যদি কারো থাকে, দেখবেন দিনের মধ্যে একটাও কাজের মেল আসে না, সব অকাজের। যেরকম কোটাক মাহিন্দ্রা ব্যাংক বা আদার্স অনেক কিছু থেকে মেল আসে, বিভিন্ন চাকরির দেখায়, বিভিন্ন অফারের দেখায়, বিভিন্ন ব্যাংকের আসে, পেটিএম ব্যাংকের আসে, বন্ধন ব্যাংকের আসে, এরকম অনেক কিছু মেল আসে। তো এবার কোশ্চেন হচ্ছে আমাদের যে তারা আমাদের যে মেলটা সেটা কোথা থেকে পায়, সেটা কিন্তু ডেটাটা ওরা কিন্তু পারচেস করে। ঠিক আছে? ওরা ডেটা পারচেস করে তারপরে আমাদেরকে পাঠায়। তো এই যে অনলাইন ইনফরমেশন বা অনলাইন, তো ডেটা রিট্রিভালের যে কাজগুলো সেগুলো করতে গেলে আমাকে জিএসটি রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি করতে হবে। তারপরে কি আছে, ই কমার্স অপারেটর। তো ই কমার্স অপারেটর বলতে কি, যে যেরকম ফ্লিপকার্ট, অ্যামাজন যেগুলো বললাম প্ল্যাটফর্মগুলো, সেই প্ল্যাটফর্মের যে অপারেটর,
তাদের কথা বলা হয়েছে। তো মোট কথা যদি ই কমার্স অপারেটর কেউ হতে চায় তাহলে তাকে অবশ্যই জিএসটি রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি, মানে জিএসটি রেজিস্ট্রেশন তাকে অবশ্যই করাতে হবে, আদারওয়াইজ সে একজন ই কমার্স অপারেটর হিসেবে কাজ করতে পারবে না। তো আমাদের ম্যান্ডেটরি রেজিস্ট্রেশনটা বোঝা গেল। তো আজকের ক্লাস এইটুকুই, এর পরের ক্লাসে আরো ডিটেলসে আলোচনা করা হবে নতুন বিষয়। ঠিক আছে।